This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, নিউজ এট 2 PM এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তে যে খবর দিয়ে শুরু করব, এই মুহূর্তের বুলেটিন। তৃণমূলের দুই কাউন্সিলর, তাদের মধ্যে রীতিমতো কাজিয়া। আর কাজিয়ায় আমরা দেখলাম শহর কলকাতার খাস কসবা অঞ্চল, সেই অঞ্চলের রীতিমতো তাণ্ডব। এখনো পর্যন্ত গ্রেফতার 5, কসবার 107 নম্বর ওয়ার্ড আর 108 নম্বর ওয়ার্ড, এই দুই ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব। লিপিকা মান্না আর সুশান্ত ঘোষ, অনুগামীদের সংঘর্ষ, বোমাবাজি, শূন্যে গুলি চালানোর অভিযোগ। কি বলছেন এলাকার মানুষজন, আতঙ্কিত মানুষজন, শুনুন। এগুলো করেছে আমাদের লোকাল কাউন্সিলর ছেলেরা, কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা, 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, এত নেশা করে আছে, কোনো ছেলে কোনো কথা শুনছে না। সুশান্ত ছিল, কোনোদিন এরকম হয়নি। তার আগে যে সিক্রেমরা ছিল তারাও কোনোদিন এরকম করেনি, বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি। করছেটা কারা? এই তো লিপিকা রিয়েগরা ছেলেরা, কাউন্সিলর কিন্তু একই পার্টি করি, সব পার্টি সব একই। আপনার অন্য গোষ্ঠীর? হ্যাঁ, গোষ্ঠী হলো নিজেদের। আমরা হলো টিম, তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওর সঙ্গে যাই না, এটাই হলো। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, ওরা বিজেপি করিস। অভিযোগ গুরুতর, বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে, মহিলাদেরও রেয়াত করা হয়নি, এমনটাই অভিযোগ। আর যারা আক্রান্ত হয়েছেন তারা নাম বলছেন কার? লিপিকা মান্নার। এই মুহূর্তে এলাকার ছবিটা কি? অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো আমার সহকর্মী অরিত্রর সঙ্গে। অরিত্র, তুমি ঠিক থানার সামনে দাঁড়িয়ে আছো, কি বলছে কসবা পুলিশ, কি অবস্থা এখন এলাকার? দেখো, যে ঘটনা দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বই বলা ভালো, সেই ঘটনার সূত্রপাত হয়েছে গত শনিবার থেকে। তারও আগে থেকে, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে এই অশান্তির সূত্রপাত, এবং যে অশান্তি ক্রমশ পৌঁছেছে চরমে। এবং রবিবার রাত্রি 9:45 থেকে রাতভর বোমাবাজি, শূন্যে গুলি চলার মতো ঘটনা ঘটেছে এই ইন্দ্র পার্ক এলাকা, অর্থাৎ রাজডাঙ্গায়। কসবা রাজডাঙ্গার মতো যে এলাকা, সেই এলাকায় প্রকাশ্য রাস্তায় এইভাবে যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির ঘটনা, বোমাবাজির ঘটনা, সেই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। গতকালের পর সকাল থেকে এলাকা থমথমে রয়েছে, এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে যাতে কোনোভাবে আর পরবর্তী ক্ষেত্রে কোনো অশান্তির না ঘটে। দেখো, ইতিমধ্যে এই ঘটনায়, অর্থাৎ যে আহত মহিলা, যার ছবি আমরা ইতিমধ্যে দেখাচ্ছিলাম, সেই রমা সর্দারের যে অভিযোগ কসবা থানায়, সেই রমা সমাদ্দারের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে। এবং এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে ইতিমধ্যে আদালতে পেশ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে কসবা থানার পুলিশ। এছাড়াও 2 জন রয়েছে যাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং সিসিটিভি ফুটেজ যেগুলি আমরা দেখিয়েছি, সেই ফুটেজ পুলিশের হাতেও এসেছে, এবং পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখার চেষ্টা করছেন যে মূলত কারা রয়েছেন, কাদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। দেখো, এলাকাবাসীদের যেটা অভিযোগ যে স্থানীয় 107 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন, অর্থাৎ লিপিকা মান্না, তার গোষ্ঠী, তার দলবল, অর্থাৎ প্রাক্তন যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, বর্তমানে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের যারা ঘনিষ্ঠ, তাদের বেছে বেছে হামলা চালানো হয়েছে এবং মারধর করা হয়েছে। মহিলাদের মানে দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, এখনো পর্যন্ত এই বিষয়টাই সামনে আসছে। অরিত্র, নজর রাখো, তোমার সাথে আবারও কথা হবে। দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, এবং যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু লিপিকা মান্না, তার কথাই বারবার করে বলছেন। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, লিপিকার বক্তব্য শোনাবো আপনাদের। ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে, তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না, আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা ভাড়া নিয়ে আসছে আমি জানি না তো সেটা। দেবাশিস কুমার, যিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় দলের দায়িত্বে, তাকে পুরো বিষয়টা কি জানানো হয়? হ্যাঁ, উনি সবটাই জানেন। লিপিকা মান্নার বক্তব্য শোনালাম। লিপিকা মান্না অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন
তিনি বলছেন ভাড়াটিয়া তথ্য খাড়া করছেন, কিন্তু এক্ষেত্রে সিন্ডিকেট রাজ, এর পেছনে সিন্ডিকেট রাজ থাকতে পারে একথা কে বলছেন? যিনি এই 107 নম্বরের আগের কাউন্সিলর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর, এবং বর্তমানে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং লিপিকা মান্নার সঙ্গে যার একটা দ্বন্দ্ব রয়েছে যেটা এই মুহূর্তে প্রকাশ্যে। সুশান্ত ঘোষের কথা আমরা বলছিলাম, এই মুহূর্তে এটা নিয়ে একটু আলোচনা করি। শান্ত আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, শান্তর সঙ্গে কথা বলবো। শান্ত, বারবার করে সামনে উঠে আসছে দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, তাহলে কি পেছনে কোথাও সিন্ডিকেট রাজ? কারণ সুশান্ত ঘোষ বলছেন যে এই লিপিকা মান্না আগে স্কোয়ার ফিট চিনেছেন, তারপর দল করেছেন। দেখো 107 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডটা সম্পর্কে তোমাকে আগে একটু বলে রাখি। গত পুরসভা নির্বাচনে এই ওয়ার্ডটা মহিলা সংরক্ষিত হয়, তখন লিপিকা মান্নাকে এই ওয়ার্ডে প্রার্থী করা হয়। সুশান্ত ঘোষ তখন 108 নম্বর ওয়ার্ডে চলে আসেন। এই 107 নম্বর ওয়ার্ডের সংগঠনের রাশ সুশান্ত ঘোষের হাতে ছিল। লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সংগঠনের রাশ নিজের হাতে নিতে শুরু করেন, আর তারপরে কিন্তু দ্বন্দ্ব বাড়ে সুশান্ত ঘোষের সঙ্গে লিপিকা মান্নার। দলের তরফে কিন্তু সুশান্ত ঘোষকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে তুমি যেন 107 নম্বর ওয়ার্ডে কোনো রকম মাথা গলাবে না, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়। কিন্তু তারপরেও দ্বন্দ্ব থামেনি, কারণ যেটা অভিযোগ ওঠে সুশান্ত ঘোষের অনুগামী বা তার ঘনিষ্ঠ মহল সূত্রে, যে লিপিকা মান্না যাদের এনে ওই এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা হচ্ছে হয় প্রমোটার, হয় জমি মাফিয়া, হয় এলাকার একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। এই জায়গায় কিন্তু দ্বন্দ্ব শুরু হয়। তখন কিন্তু সেখানকার মানুষ এসে সুশান্ত ঘোষের কাছে পরিত্রাণ চায়, তারা কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। স্বাভাবিকভাবে সুশান্ত ঘোষ বাধ্য হয় তখন ওই ওয়ার্ডে হস্তক্ষেপ করে, দ্বন্দ্ব শুরু হয় এইভাবেই। তারপরে কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে থাকা, এবারেও লোকসভা নির্বাচনে প্রায় 3000-এর কাছাকাছি ভোটে কিন্তু 107 নম্বর ওয়ার্ড পিছিয়ে রয়েছে বিজেপির তুলনায়। এই দ্বন্দ্ব কিন্তু মারাত্মক আকার নেয় গত বিধানসভা নির্বাচনে। একটা কথা বলো, এতগুলো অভিযোগ সামনে আসছে, পারফরমেন্স ভালো না, এবং তুমি যেরকমটা বলছো জমি মাফিয়া বা প্রমোটারদের দিয়ে এলাকা একেবারে দখল করে কাজ করা, এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন দলের শীর্ষ নেতৃত্ব তারা কোনো রকম পদক্ষেপ করছেন না কেন? দেখো, দলের যিনি দক্ষিণ কলকাতার সাংগঠনিক সভাপতি দেবাশিস কুমার, যিনি রাসবিহারী বিধায়কও, তাকে কিন্তু বারবার এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। তিনি কিন্তু শুধু একটাই কথাই বলছেন, দেখছি, দেখব, দলীয় শীর্ষ নেতৃত্বকে জানাবো, কিন্তু বিষয়টি যে কোনো রকম গুরুত্ব দেয়নি দলীয় শীর্ষ নেতৃত্ব, তার প্রমাণ কিন্তু লাগাতার এভাবে মারপিট হয়ে যাওয়া। দেবাশিস কুমারের কাছে কিন্তু একের পর এক অভিযোগ জানানো হয়েছে, যেটা লিপিকা মান্নাও জানালো। সুশান্ত ঘোষ তিনিও কিন্তু সকালে আমাদের জানিয়েছেন যে তিনি রীতিমতো দেবাশিস কুমারকে বারবার জানানোর সাথে কোনো গুরুত্ব দেননি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশিস কুমারের যে ভূমিকা ছিল, দেবাশিস কুমার কেন প্রচ্ছন্ন মদতটা দিচ্ছেন, কেন কোনো রকম পদক্ষেপ করছেন না? একদমই, দেখো এই বিষয়ে প্রচ্ছন্ন মতে অভিযোগ রয়েছে। কারণ হিসেবে তোমাকে বলে রাখি, লিপিকা মান্নার ছত্রছায়ায় যারা থাকছে বলে অভিযোগ রয়েছে, তারা কিন্তু তাদের কিন্তু দেবাশিস কুমারের অফিসের আশেপাশেও দেখা যায়। বলা হচ্ছে না অফিসের মধ্যে, আশেপাশে, সেই জায়গাতেই কিন্তু অভিযোগ উঠছে। তাহলে কি লিপিকা মান্না যাদের নিয়ে এলাকা নিয়ন্ত্রণ করছে তারা কোনো না কোনোভাবে দেবাশিস কুমারের অফিসের দ্বারা নিয়ন্ত্রিত? সেই কারণে এই ঝামেলাকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করা হচ্ছে না, বা ঝামেলাকে একেবারে কমিয়ে দেওয়া, বা যারা বহিরাগত বলা হচ্ছে 107 নম্বর ওয়ার্ডটা নিয়ন্ত্রণ করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে আসছে, এবং সেই জায়গাতেই কিন্তু গন্ডগোল বারবার বাড়ছে। দিনু, যার নাম উঠে আসছে এই গন্ডগোলের একদম প্রথম থেকে, সে কিন্তু একাধিক অপরাধে অভিযুক্ত। শুধু যে সিন্ডিকেট রাজ তা কিন্তু নয়, মারধর, বোমাবাজি, একাধিক অপরাধে অভিযুক্ত। অথচ তাকে দেখা যায় বিভিন্ন কাজে, শুধু এখানে শেষ নয়, গত কয়েকটি তৃণমূলের যে কটা র্যালি হয়েছে দক্ষিণ কলকাতায়, সব কটাতেই কিন্তু দক্ষিণ কলকাতা জেলা সভাপতির পাশে, তৃণমূল কাউন্সিলরের পাশে এই দিনুকে দেখা গিয়েছে। তাকে দাবি এই মুহূর্তে আমরা দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। দেবাশিস কুমার এ সম্পর্কে কোনো রকম মন্তব্য করতে বা প্রতিক্রিয়া দিতে চাননি, তিনি যা বলার দলকে বলবেন এমনটাই বলেছেন। শান্ত, তাহলে এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কি?
দেখো এই দ্বন্দ্ব কিন্তু সেই পুনরায় কসবার সেই পুরনো যে দ্বন্দ্ব জাভেদ খান বনাম সুশান্ত ঘোষের দ্বন্দ্ব ছিল, যেটা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে, সেই একই ধরনের দ্বন্দ্ব কিন্তু ফিরে আসছে এই লিপিকা মান্না বনাম সুশান্ত ঘোষের মধ্যে। অর্থাৎ রাত বাড়তেই বোমাবাজি, গুলির লড়াই। সমাধান যদি দলীয় নেতৃত্ব কড়াভাবে হাতে না করে তাহলে কিন্তু দ্বন্দ্ব মিটবে না। কারণ সাংগঠনিক সভাপতি তার কোনো ইচ্ছে নেই, তিনি শুধু জানাচ্ছেন দলীয় নেতৃত্বকে জানাবে, দলীয় নেতৃত্ব কোনো পদক্ষেপ করছে না। মাঝখানে বলে পুলিশ প্রশাসন কিন্তু অসহায়, কারণ যে দুজন কাউন্সিলরের মধ্যে লড়াই হচ্ছে, একজন দলীয় সাংগঠনিক সভাপতির ঘনিষ্ঠ, আরেকজন দলীয় শীর্ষ এক নেতৃত্ব নেতার ঘনিষ্ঠ। পুলিশ কিন্তু অসহায়, পুলিশ কাকে ধরবে কাকে ছাড়বে সেটা বুঝে উঠতে পারছে না। সেই দিকে আমাদের নজর থাকবে। এই দ্বন্দ্বের মাঝখানে সব থেকে বেশি ভুক্তভোগী কারা? এলাকার মানুষজন, যারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সুশান্ত ঘোষের বক্তব্যটা শোনায়। সুশান্ত ঘোষ কি বলছেন? তিনি বলছেন লিপিকা মান্না আগে স্কোয়ার ফিট চিনেছেন, তারপর দল করেছেন। দুর্ভাগ্যজনক যে বেঁচে বেঁচে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয়, এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে, সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আগে কাউন্সিলর হয়েছে, পরে দল করেছে। আগে স্কোয়ার ফুট চিনেছে, পরে দলকে চিনেছে। হঠাৎ করে দেবাশিস কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না, দলের নেত্রীর নির্দেশ আছে। আমি বললাম ঠিক আছে, আমি গলাবো না। লাস্ট 6 মাস ধরে আমি কোনো ব্যাপারে ওখানে কোনো কিছুর সঙ্গে ছিলাম। দলকে জানানো হয়েছে, এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন। যে স্কোয়ার ফিট চিনেছে, তারপরে এগুলো সব মানে ওনার একটা কথা। আমি কিন্তু এইসবের মতো কোনোদিনই ছিলাম না, আর এগুলো আমি পছন্দ করি না। আমি জানি না কেন উনি এতটাই বিতস্ত হয়ে বলছেন। উনি তো আমার বড়োর চেয়ারম্যান, আমার তো এটা কোনো এখানে কিছু বলার কিছু নেই। তবে আমি প্রশাসনকে বলেছি, যে বা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকেরই সাজা হওয়া উচিত। উনি বলেছেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন যা খুশি তাই, বলাতে তো সবার স্বাধীনতা আছে। তবে আমি জানি আমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি, আর আমি এরকম অন্যায় কোনো কিছুর সঙ্গে প্রশ্রয় দিই না, আর আমি অন্যায়কে বরদাস্তও করি না। কসবা থেকে চলুন রানীগঞ্জে যাওয়া যাক। তার কারণ রানীগঞ্জের ডাকাতি। সোনার দোকানে আবারও ডাকাতি এ রাজ্যে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতিতে বিহার গ্যাংয়ের যোগ, ধৃত গুলিবিদ্ধ ডাকাত। ডাকাতিতে ব্যবহৃত গাড়ির সন্ধান মিলেছে। গিরিডিতে উদ্ধার ডাকাতিতে ব্যবহৃত ছিনতাই হওয়া 4 চাকার গাড়ি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মণ্ডল। সিজারের সঙ্গে একটু কথা বলবো। সিজার, বিহার যোগ সামনে আসছে। এর আগে সোনার দোকানে ডাকাতি এ রাজ্যে অনেকগুলো হয়েছে। বিহার যোগ, জামতারা গ্যাং, এই বিষয়গুলো কি আরো একবার সামনে আসছে? তুমি কি তথ্য পাচ্ছ? দেখো, বিহার যোগ গত কয়েক বছরে এই রাজ্যের বুকে, সেটা আসানসোল হোক, সেটা পুরুলিয়া হোক বা রানাঘাট হোক, এরকম একাধিক যে সোনার দোকানের ডাকাতি, স্বর্ণ বিপণীতে ডাকাতি, সেই ঘটনায় কিন্তু বিহার যোগ প্রকাশ্যে এসছে। এবং এর আগে আমরা দেখেছি সেই বিহার যোগে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এই সাম্প্রতিক রানীগঞ্জের ডাকাতি, সেখানেও বিহার যোগ প্রকাশ্যে আসছে। যে একবার গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ডে, সে গোপালগঞ্জ, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা, এবং সেখানে সে ডাকাতির মামলায় অভিযুক্ত। কিন্তু মূল মাথার খোঁজ করতে গেলে কিন্তু আসছে বেউড় জেলের নাম। বিহারের কুখ্যাত বেউড় জেলে রয়েছে সুবোধ সিং বা সুবোধ সাহায়, সে দিল্লি ওরফে দিলীপ সিং। বলা হচ্ছে গত 5 বছর ধরে ভারতের অন্তত 6টা প্রদেশে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, 7টা রাজ্যে যতগুলো সোনার দোকানে ডাকাতি হয়েছে, সেই সোনার দোকানের ডাকাতির মাস্টার মাইন্ড হচ্ছে এই জেলবন্দি গ্যাংস্টার সুবোধ সিং। এবং তার প্রায় 80 জনের একটা গ্রুপ রয়েছে। তারা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলে ছিল, এবং এই অ্যাসোসিয়েটদের ব্যবহার করেই গত 5 বছরে অন্তত 105 কোটি টাকার সোনা লুট করেছে। জেলে বসে 80 জনের একটা গ্রুপ চালাচ্ছে এই ব্যক্তি। পুলিশ জানে বা এই তথ্যগুলো সামনে আসছে, তারপরেও এই ডাকাতিগুলো রোখা যাচ্ছে না কেন? দেখো, এটা খুব সহজ হিসেব। কারণ যে কাদেরকে রিক্রুট করা হচ্ছে, প্রত্যেকটা জেলে সুবোধ সিংয়ের নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলে রয়েছে, এবং জেলবন্দি অপরাধীদের কাছে মোবাইল ফোন থেকে শুরু করে নগদে 5 থেকে 10 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে পৌঁছে যায়। এর আগের বিভিন্ন ডাকাতির তদন্ত করতে গিয়ে এই ধরনেরই কিন্তু তথ্য উঠে এসছে, এবং সেই জেলবন্দি অপরাধীরা আবার নতুন করে রিক্রুট করে সদ্য জেল থেকে ছাড়া পাওয়া বেশ কিছু লোককে। অর্থাৎ একটা অদ্ভুত কাট আউট থিওরিতে এই নেটওয়ার্ক তৈরি হয়, যেখান থেকে যে এক্সিকিউট করছে এই ডাকাতির
টিকাস্টা অর্থাৎ যে ধরা পড়েছে ঝাড়খণ্ডে সে কিন্তু সুবোধ সিংকে চেনে না, এবং এই গোটা যে লুটের মাল সেটা বিক্রি হয় নেপালে, এবং সেটা 70% ভ্যালুতে, অর্থাৎ 1 কেজি সোনার দাম যা তার 70% ভ্যালুতে নেপালের চোরাবাজারে সেই টাকা বিক্রি হয়, এবং হাওয়ালা পথে সেই টাকা সুবোধ সিংয়ের কাছে পৌঁছায়, এবং তার একটা বড় অংশ এই গ্রুপগুলোকে ভাগ করে দেওয়া হয়। মূলত এই গ্যাংগুলো 4 থেকে 5 জনের নতুন নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। পুরকর বাড়ার আতঙ্ক রয়েছে ইংরেজবাজার পুরসভায়। বিরোধী এবং পুরসভার বাসিন্দাদের আশঙ্কা কয়েক গুণ কর বাড়তে পারে। একাধিক কর বাড়ার আশঙ্কা পুরো এলাকার ব্যবসায়ীদেরও। কর বৃদ্ধির কথা সরাসরি স্বীকার করেনি পুর চেয়ারম্যান। বিভিন্ন ধরনের পুরো কর বকেয়া রয়েছে দাবি চেয়ারম্যানের। বকেয়া কর আদায়ের সিদ্ধান্ত আগেই নেওয়া হয় দাবি চেয়ারম্যানের। কর আদায় নিয়ে সব কাউন্সিলররা সিদ্ধান্ত নেন জানিয়েছেন চেয়ারম্যান। সূত্রের খবর, ইতিমধ্যে মাসিক 1 টাকা সাফাই কর বাড়িয়েছে পুরসভা। বুলডোজার চালিয়ে পুরো কর আদায় হবে না দাবি চেয়ারম্যানের। এই মুহূর্তে বাড়ানো হচ্ছে, মানে ইলেকশনের পরে দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার 29টা ওয়ার্ডের মধ্যে 28টা ওয়ার্ডে বিজেপি লিড এবং 1টা ওয়ার্ডে কংগ্রেস লিড। তা আমরা কি সাধারণ মানুষ কি মনে করছি যে রাজনৈতিক প্রতিহিংসা, যেহেতু বিজেপি লিড আছে সেহেতু পৌরকর বাড়ানো হচ্ছে ইংরেজবাজার পৌরসভার? পৌরকর যে বাড়ছে এটা প্রতিহিংসা লোকের প্রতি, যে আমরা ভোট পাইনি এই জন্য এই পৌরকরটা বাড়াচ্ছে। এই বাড়াটা তো অন্যায্য। এমন পরিষেবার কোনো তারতম্য ঘটেনি গত 5 বছরে যাতে পৌর কর বাড়াতে হবে বা জনগণ পৌর পরিষেবা বেশি পাচ্ছে। এটা সাধারণ মানুষের উপর একটা বোঝা চাপানো ছাড়া আর কিছুই না। সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ীরা। তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে। আমরা পৌরসভার কাছে অনুরোধ রাখবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাপে হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয়। আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে, যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে, অধিকারটাকে কেড়ে দিবে। ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা, তো আমি তো বলবো যে এটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। যে ইংরেজবাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে, আর তাতেই তারা হয়তো প্রতিহিংসার বশত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে। কাউকে নোটিশ পাঠানো হয়নি, ওনারা আগে জেনে নিলেন নোটিশ পাঠানো হারার জন্য না। এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা, আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়, আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়। এটা মিথ্যা কথা বলে কিছু হবে না। নিউজ at 2 PM আজকের মতো এই পর্যন্তই। খবর আরো রয়েছে, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.